প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টা আলোচনা করব, রসায়ন পড়তে গিয়ে যে টপিকসগুলোতে আমাদের প্রবলেম হয় আর কি। এটা বেসিকেরই অংশ, ইন্ডিভিজুয়াল কোনো অধ্যায়ের অংশ না। তো তুমি যদি শুরু থেকে দেখতে থাকো, ইনশাল্লাহ অধ্যায়গুলো পড়তে গিয়ে যে প্রবলেমগুলো ফেস করবো, এই প্রবলেমগুলো অনেকটা সলভ হয়ে যাবে। প্রথমেই আমরা আলোচনায় আসি অক্সাইড নিয়ে। এই অক্সাইড জিনিসটা তুমি পড়তে গিয়ে দেখবে তুমি অনেক প্রকার কনফিউজড হয়ে যাবে। অক্সাইড জিনিসটা কি? আমরা মনে করি অ্যাজ ইউজুয়াল যে সেটা হচ্ছে কি কোনো যৌগের মধ্যে অক্সিজেন থাকলেই মনে হয় অক্সাইড। যেমন এটার মধ্যে কি আছে? অক্সিজেন আছে, সো এটা অক্সাইড না, এটা অক্সাইড না। যেমন এই যৌগটার মধ্যে কি আছে? অক্সিজেন আছে, যে এটা অক্সাইড না। অক্সিজেন থাকলেই অক্সাইড হবে না। তাহলে অক্সাইড গঠন হবে কিভাবে? তুমি দেখবে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে, নবম অধ্যায়ের পর থেকে বিশেষ করে, বা তার আগে সপ্তম অষ্টম অধ্যায়গুলোতে অক্সাইড জিনিসটা নিয়ে খুব গ্যাঞ্জাম হয়, বা আমাদের বুঝতেও কি কিছু প্রবলেম হয়। তো এখানে কথাটা বলা হয়েছে কি, দেখো সংজ্ঞাটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে অক্সাইডের ইচ্ছা কাহিনী শেষ হয়ে যাবে। বলা হয়েছে অক্সিজেন কোন মৌলের সাথে বাধ্যতামূলক, কিন্তু এখানে কে? অক্সিজেন কোন মৌলের সাথে। সে মৌলটা কে? সে মৌলটা হতে পারে ধাতু, সে মৌলটা হতে পারে অধাতু। কোন মৌলের সাথে যুক্ত হয়ে, এই যে এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে ওয়ার্ডটা উচ্চারণ করছে দ্বি। দ্বি শব্দের অর্থ দুই। মৌল মানে কি? দুইটা মৌল থাকবে। তো যেহেতু এখানে বলা হয়েছে দ্বি মৌল, তো দ্বি মৌল, এর মধ্যে তো অক্সিজেন বাধ্যতামূলক, তার মানে একটা অক্সিজেন, তাহলে আরেকটা কি থাকবে? আরেকটা অন্য কোনো মৌল থাকবে। তার মানে এখানে মৌল হইতে হবে কয়টা? দুইটা। যে যৌগ উৎপন্ন করে তাকে কি বলা হয়? অক্সাইড বলা হয়। অক্সাইড ধাতুর সাথেও হতে পারে, আবার অধাতুর সাথেও হতে পারে। অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের চার্জ সংখ্যা হয় 2-। অক্সিজেনের চার্জ সংখ্যা 2-। তাহলে আমরা আসো একটু এক্সারসাইজ করি। দেখো, সোডিয়াম একটি মৌল, আয়ন। তো এটাকে যদি আমরা সংকেত গঠন করি, সংকেত গঠনের নিয়ম অনুযায়ী আমরা জানি এই 2 হবে এটা নিচে, তাহলে এখানে কি আসবে? Na2, আর এটার 1 1 লিখলি কি আর না লিখলি কি, তাহলে এখানে কি এই হবে। তাহলে এটার উচ্চারণটা আমরা কি করব? যেহেতু অক্সাইডের সাথে যুক্ত হয়েছে, তাহলে ধাতুর নাম হচ্ছে সোডিয়াম, আর এটার নাম কি? অক্সাইড। এখন অনেকের প্রশ্ন নিতে পারেন, তো মৌল তিনটা না, মৌল তিনটা না, মৌল দুইটা, পরমাণু তিনটা। এই দেখো এখানে মৌল, সোডিয়াম একটা মৌল, অক্সিজেন একটা মৌল, কিন্তু সোডিয়ামের পরমাণু হচ্ছে কত? দুইটা। অক্সিজেনের পরমাণু একটা, কথা একটা। মোট পরমাণু সংখ্যা কয়টা? তিনটা। আমি কিন্তু তোমাকে পরমাণু নিয়ে কোনো আলোচনাই করি নাই, কারণ আমি এখানে আলোচনা করছি দ্বি মৌল, অর্থাৎ মৌল থাকবে কয়টা? দুইটা। পরমাণু কয়টা ওইটা দেখার বিষয় না, পরমাণু 10টা হোক 20টা হোক, ইজ নট ফ্যাক্ট। অর্থাৎ মৌল থাকতে হবে কয়টা? দুইটা। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো সোডিয়াম অক্সাইড। দেখো, আমরা যদি ম্যাগনেসিয়াম নিই 2+, অক্সিজেন 2-, তাহলে এটাকে আমরা কি বলবো? ম্যাগনেসিয়াম অক্সাইড। আমরা যদি H+ এর সাথে অক্সাইডের সংকেত গঠন করি, তাহলে এটার নাম কি হবে? হাইড্রোজেন অক্সাইড। তো হাইড্রোজেন অক্সাইডের চেয়ে এটা পানি নামে বেশি চিনে, এই জন্য পানি বলা হয়। তাহলে এটা হচ্ছে কি? হাইড্রোজেন অক্সাইড। আচ্ছা, তার মধ্যে অধাতুর কিছু অক্সাইড দেখো, যেমন হচ্ছে কি সালফার 4+, 2-। তাহলে এখানে কি হবে? যেহেতু গসাগু 2, এখানে আমাদের কি করতে হবে? 2 দিয়ে ভাগ করলে এখানে কি দাঁড়াবে? S2+, অক্সিজেন কত মাইনাস, তাহলে এখানে কি হবে? সালফার ডাইঅক্সাইড। এটাকে বলা হবে কি? সালফার ডাইঅক্সাইড। ওটা হচ্ছে কি? অধাতুর অক্সাইড। এখানে সালফার হচ্ছে কি অধাতু। ম্যাগনেসিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন এগুলো হচ্ছে কি ধাতু। আরো দেখো, অ্যালুমিনিয়াম 3+, অক্সিজেন 2-। কি হলো? অ্যালুমিনিয়াম অক্সাইড। আচ্ছা, এখানে যদি তুমি বলো যে তাহলে এটা কি, এটা কি অক্সাইডের মধ্যে পড়ে না? না। কেন? এখানে মৌল কয়টা? একটা, দুইটা, তিনটা। অর্থাৎ ওইটার মধ্যে মৌল হয়ে গেছে হাইড্রোজেন একটা মৌল, সালফার একটা মৌল, অক্সিজেন একটা হচ্ছে কি মৌল। মৌল হয়ে গেছে কয়টা? তিনটা। কিন্তু অক্সাইডের সংজ্ঞার মধ্যে আমার বলা হয়েছে মৌল হইতে হবে দুইটা, এবং সেই দুইটার মধ্যে বাধ্যতামূলক একটা থাকতে হবে কি? অক্সিজেন। তার মানে অক্সাইড হচ্ছে কি, তুমি হয়তো আজকের পর থেকে ইনশাআল্লাহ আশা করি কোনো প্রবলেম হবে না। অক্সাইড হচ্ছে কি ওই যৌগগুলো, যে যৌগগুলোর মধ্যে অক্সিজেন থাকবে আর আরেকটা মৌল থাকবে, সে আরেকটা মৌল হতে পারে ধাতু, সে আরেকটা মৌল হতে পারে হচ্ছে কি অধাতু। হ্যাঁ, এইভাবে সংকেত গঠন করলে যেগুলো হবে এগুলো সবই কি হবে? অক্সাইড হবে। আচ্ছা, এবার আসি তোমার হচ্ছে কি অক্সাইডের ক্লাসিফিকেশন। আমরা পড়তে গিয়ে বিভিন্ন প্রকার অক্সাইড পাবো। একটা হচ্ছে কি, এখানে কি আছে?
ক্ষারকীয় অক্সাইড, এই যে ক্ষারকীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড, প্রশম অক্সাইড, বা এটাকে আরেকটা নামে ওটাকে হয় নিরপেক্ষ অক্সাইডও বলা হয়, নিরপেক্ষ অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড গুলো কি? একদম সিম্পল। আমরা জানি গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত পর্যায় সারণীর গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত মৌলগুলো হচ্ছে কি ধাতু। তো 1 থেকে 13 পর্যন্ত মৌলগুলোর সাথে অক্সাইড সংযুক্ত হলে, লাইক এই দেখো সোডিয়াম অক্সিজেনের সাথে যুক্ত হলে কি হলো? সোডিয়াম অক্সাইড। তারপরে কি? জিঙ্ক একটা ধাতু 2+, কি হলো? জিঙ্ক অক্সাইড। তারপরে কি হলো? অ্যালুমিনিয়াম অক্সাইড 3+ O2-, কি হলো? Al2O3। এগুলোকে আমরা কি বলবো? ক্ষারকীয় অক্সাইড। ক্যালসিয়াম, দেখো ক্যালসিয়াম কি ধাতু, ধাতুর সাথে অক্সাইড যুক্ত হলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম একটা ধাতু, অক্সাইড যুক্ত হলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড। অর্থাৎ তুমি ধাতুর সাথে অক্সাইডের মানে অক্সাইডের সমন্বয়ে যে যৌগটা গঠিত হবে, যে সংকেতটা গঠিত হবে, ওইটাই তোমার হচ্ছে কি ক্ষারকীয় অক্সাইড। এগুলো তো অক্সাইড কিন্তু ধাতুর সাথে যুক্ত হয়েছে বিধায় এগুলো আমরা কি বলবো? ক্ষারকীয় অক্সাইড। এরপরে কি আছে? অম্লীয় অক্সাইড। অম্লীয় অক্সাইড কারা? অধাতুর সাথে। যেমন দেখো এখানে কিন্তু সালফার একটা অধাতু, কার্বন অধাতু, নাইট্রোজেন অধাতু, সালফার অধাতু, নাইট্রোজেন কি? অধাতু। অধাতুর সাথে অক্সাইড যুক্ত হয়ে যে সংকেতগুলো গঠন করবে, তুমি যতগুলো গঠন করতে পারো, যতগুলো গঠন হবে সেগুলোকে আমরা কি বলবো? অম্লীয় অক্সাইড। এর কারণ হচ্ছে কি অধাতব অক্সাইড গুলো পানিতে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে, এজন্য এগুলোকে অম্লীয় অক্সাইড বলে। আর ক্ষারকীয় অক্সাইড গুলো পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার তৈরি করে, এজন্য এগুলোকে ক্ষারকীয় অক্সাইড বলে। দৈনন্দিন জীবনে কিছু অক্সাইড আছে যাদের মধ্যে, যাদেরকে পানিতে দ্রবীভূত করলে অম্ল তৈরি করে না, ক্ষারও তৈরি করে না। অর্থাৎ তাদের মধ্যে অম্লীয় বৈশিষ্ট্যও নাই, ক্ষারীয় বৈশিষ্ট্যও নাই, ওই টাইপের কোনো ক্যারেক্টারই তারা দেখায় না। ওই টাইপের অক্সাইড গুলোকে আমরা কি বলি? প্রশম অক্সাইড বা নিরপেক্ষ অক্সাইড। তারপরে আছে হচ্ছে কি উভধর্মীয় অক্সাইড। উভধর্মীয় অক্সাইডটা বিভিন্ন অধ্যায়ে গ্যাঞ্জাম করে। উভধর্মীয় অক্সাইড, এই উভধর্মীয় অক্সাইড, উভ মানে দুই, এটা আমরা বুঝি। অর্থাৎ এই অক্সাইড গুলোর ক্যারেক্টারটা হচ্ছে গিয়া, আমরা যে কিছুক্ষণ আগে পড়ছি অম্লীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, এই অক্সাইড গুলো অম্লীয় ক্যারেক্টারও দেখায়, ক্ষারীয় ক্যারেক্টারও দেখায়। তার মধ্যে দুইটা সবচেয়ে পরিচিত এক্সাম্পল হিসেবে প্রচুর আসে, জিঙ্ক অক্সাইড আর হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড। জিঙ্ক অক্সাইড দেখো কি করে, জিঙ্ক অক্সাইড কিভাবে উভধর্মীয় অক্সাইড দেখো। জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? জিঙ্ক ক্লোরাইড, এটা একটা লবণ, আর কি তৈরি করে? পানি। জিঙ্ক অক্সাইড যেহেতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, এটা একটা প্রশমন বিক্রিয়া, অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তাহলে এখানে সে কার ক্যারেক্টার দেখাইছে? ক্ষারকীয় ক্যারেক্টার দেখাইছে। আবার এই জিঙ্ক অক্সাইড ক্ষারের সাথেও বিক্রিয়া করে, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্ষারের সাথে বিক্রিয়া করে তুই কি তৈরি করে? সোডিয়াম জিঙ্কের যৌগ তৈরি করে। আর কি তৈরি করে? পানি। জিঙ্কেট একটা যৌগমূলক, এই যে ZnO2-, এই যে জিঙ্কেট একটা যৌগমূলক। তো এটার সাথে যদি আমি সোডিয়ামের সংকেত গঠন করি তাহলে কি হবে? এই 2 চলে যাবে সোডিয়ামের এখানে, আর কি ZnO2, তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম জিঙ্কেট। দেখো এখানে যেহেতু ক্ষারের সাথে কি করছে? বিক্রিয়া করছে, তাহলে এখানে সে কার ক্যারেক্টার দেখাইছে? অ্যাসিডীয় ক্যারেক্টার দেখাইছে। তাহলে আমরা দেখলাম জিঙ্ক অক্সাইড উভয় ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে, ক্ষারকীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে, অম্লীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে। যে সকল অক্সাইড অ্যাসিড এবং ক্ষারক উভয় ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে তাদেরকে কি বলা হয়? উভধর্মী অক্সাইড। জিঙ্ক অক্সাইড একটা কি ধরনের অক্সাইড? উভধর্মী অক্সাইড। যদি বলে জিঙ্ক অক্সাইড কোন ধরনের অক্সাইড, তাহলে প্রথমে তোমাকে ডেফিনেশনটা দিতে হবে, আর মাস্ট তোমাকে এই বিক্রিয়া দুইটা দিতে হবে, বিক্রিয়া দুইটা দিয়ে তারপর ব্যাখ্যা করতে হবে। একইভাবে যদি আমরা কি আসি, অ্যালুমিনিয়াম অক্সাইড কোন ধরনের অক্সাইড? Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করে কি? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর হচ্ছে কি পানি। অ্যালুমিনিয়াম অক্সাইড ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করে হচ্ছে কি? সোডিয়াম অ্যালুমিনেট। সোডিয়াম অ্যালুমিনেট, অ্যালুমিনেট হচ্ছে একটা যৌগমূলক, এই যে অ্যালুমিনেট AlO2, এই যে এর 4 সংখ্যা -1। তো সোডিয়ামের সাথে যদি যুক্ত হয় সংকেত গঠনের নিয়ম অনুযায়ী আমরা কি লিখবো? Al কত O2, তো সোডিয়াম অ্যালুমিনেট, আর কি তৈরি করে? পানি। তাহলে এখানে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড কিন্তু এই বিক্রিয়ার মধ্যে যেহেতু অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, তার কিন্তু এখানে ক্ষারকীয় বৈশিষ্ট্য প্রদর্শন করছে। দ্বিতীয় বিক্রিয়া অ্যালুমিনিয়াম অক্সাইড যেহেতু ক্ষারের সাথে বিক্রিয়া করছে, তার কিন্তু অম্লীয় বৈশিষ্ট্য কি করছে? প্রদর্শন করছে। তার মানে অ্যালুমিনিয়াম অক্সাইড কি? উভধর্মী অক্সাইড। তাহলে অক্সাইড গুলোর মধ্যে যে সকল অক্সাইড অম্লীয় এবং ক্ষারীয় উভয় ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে তাদেরকে আমরা কি বলি? উভধর্মী অক্সাইড।
সবচেয়ে কমন, সবচেয়ে পরিচিত যদি আসে এই দুইটার মধ্যেই আসে। সো তুমি এই দুইটা শিখে রাখতে পারো এবং প্র্যাকটিস করতে পারো। তারপরে আসি মিশ্র অক্সাইড। এই যে মিশ্র অক্সাইড, দেখো আমরা জানি আয়রনের চার্জ কত? আয়রনের দুইটা জারণ অবস্থা আছে, Fe2+ ও আছে, Fe3+ ও আছে। আচ্ছা দেখো এবার সিম্পল, আয়রনের Fe2+ এর সাথে যদি অক্সাইডের সংকেত গঠন করি তাহলে কি হবে? এই যে সংকেতটা গঠিত হবে Fe, এই যে অংশটুকু। 3+ এর সাথে যদি সংকেত গঠন করি তাহলে কি হবে? এটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড, এটার নাম হচ্ছে কি ফেরিক অক্সাইড। কোন ধাতুর দুইটি জারণ অবস্থার অক্সাইড যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন একটা অক্সাইড গঠন করে, যেমন এখানে আয়রন কয়টা? একটা, এখানে আয়রন কয়টা? দুইটা, তাহলে এখানে কি হচ্ছে Fe3, এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন কয়টা? তিনটা, তাহলে কত? O4। অর্থাৎ কোন ধাতুর একাধিক জারণ অবস্থা অক্সাইড যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন একটা অক্সাইড গঠন করে তাহলে এটাকে আমরা বলি মিশ্র অক্সাইড। নতুন যে অক্সাইডটা এইটাকে আমরা বলি মিশ্র অক্সাইড, এবং এটার নামটা কি হবে? এটা হচ্ছে ফেরাস অক্সাইড, এটা হচ্ছে ফেরিক অক্সাইড। দুইটার কম্বিনেশনে যেহেতু এটা হয়েছে, এটার নাম হচ্ছে ফেরাসো-ফেরিক অক্সাইড। আচ্ছা গেল হচ্ছে কি, এছাড়া আরো আছে নাইট্রোজেনের মিশ্র অক্সাইড আছে, ফসফরাসের কি আছে? মিশ্র অক্সাইড আছে। তারপরে হচ্ছে আরো সবচেয়ে পরিচিত, এটাও খুব প্রয়োজন পড়ে, এটা হচ্ছে কি পার অক্সাইড। আমরা জানি অক্সিজেনের তিনটা অবস্থা পাওয়া যায়, জারণ অবস্থা পাওয়া যায়। শুধু যদি এটা থাকে তাহলে এটাকে আমরা বলি হচ্ছে কি অক্সাইড। যদি তোমার হচ্ছে কি O2- থাকে তাহলে এটাকে আমরা বলি পার অক্সাইড। আর যদি এই যে এই অংশটুকু থাকে তাহলে এটাকে আমরা বলি সুপার অক্সাইড। অর্থাৎ কোন ধাতু বা অধাতু যদি অক্সিজেনের এই কন্ডিশনের সাথে যুক্ত হয় তাহলে আমরা শুধু তাকে অক্সাইড বলবো। যদি অক্সিজেনের এই শর্তের সাথে জারণ অবস্থা -1 এর সাথে যুক্ত হয় তাহলে আমরা এটাকে বলবো পার অক্সাইড। আর যদি অক্সিজেনের এই কন্ডিশন জারণ অবস্থা -1/2 হয়, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমরা কি বলবো? সুপার অক্সাইড। তাহলে পান অক্সাইড দেখো তুমি, আমরা জানি গ্রুপ 1 এর মোল সংখ্যা 4 সংখ্যা কত? +1। অক্সিজেন কত? এই যে 2-। তো যদি সংকেত গঠন করি তাহলে এখানে কি দাঁড়াবে? আমরা এটাকে কি বলবো? সোডিয়াম পার অক্সাইড। কিন্তু সোডিয়াম অক্সাইড কিন্তু হবে যেটার সাথে Na+O2-। এই দেখছো, এটা হচ্ছে কি সোডিয়াম অক্সাইড, আর এটা হচ্ছে সোডিয়াম কি পার অক্সাইড। যদি আমরা H+ এর সাথে এই অবস্থাটার সাথে সংকেত গঠন করি তাহলে কি হবে? H2O2, এটার নাম হচ্ছে কি হাইড্রোজেন পার অক্সাইড। একইভাবে যে কোনো ধাতু যদি আমরা দিয়ে থাকি, এই যে কি হবে? পটাশিয়াম হচ্ছে কি পার অক্সাইড। আচ্ছা তাহলে একদম সিম্পল, ধাতু বা অধাতু, ধাতু যদি তোমার হচ্ছে কি এই অংশটুকুর সাথে যুক্ত হয় তাহলে এগুলোকে আমরা সাধারণত কি বলি? পার অক্সাইড বলি আর কি ধাতুর ক্ষেত্রে। এরপরে আছে হচ্ছে কি সুপার অক্সাইড। তা আমি তো তোমাকে বলছিলাম যে অক্সিজেনের এই জারণ অবস্থার সাথে যে যুক্ত হবে তাকে আমরা কি বলবো? সুপার অক্সাইড বলবো। যেমন দেখো সোডিয়াম কি হয়েছে? O2-, এর সাথে যদি সংকেত গঠন করি তাহলে এটাও +1 -1 1 সমান, তাহলে এটাকে আমরা কি বলবো? সোডিয়াম কি সুপার অক্সাইড। তাহলে সোডিয়ামের তিনটা অক্সাইড দেখো, যদি সোডিয়াম এই যে O2- এর সাথে যুক্ত হয়, যেখানে জারণ অবস্থা -2 সংকেত গঠন করে, তাহলে এটাকে আমরা বলি অ্যাজ ইউজুয়াল অক্সাইড। যদি সোডিয়াম তোমার হচ্ছে কি জারণ অবস্থা -1 এটার সাথে যুক্ত হয় তাহলে আমরা এটাকে কি বলবো? পার অক্সাইড। যদি সোডিয়াম জারণ অবস্থা -1/2 এটার সাথে যুক্ত হয় তাহলে আমরা কি বলবো? সুপার অক্সাইড। তাহলে সোডিয়াম অক্সাইড, সোডিয়াম পার অক্সাইড, সোডিয়াম কি সুপার অক্সাইড। এইভাবে তুমি সবগুলো মৌলের সাথে পজিটিভ যা আছে, ধাতব যেগুলো আছে সবগুলোর সাথে তুমি কি করতে পারবা? সুপার অক্সাইড গঠন করতে পারবা। আশা করি আজকের যে ক্লাসটা করলাম এটা যদি তুমি মনোযোগ সহকারে দেখো, অক্সাইড এবং অক্সাইডের ক্লাসিফিকেশন নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না। যে অধ্যায়গুলোতে পাবা ইনশাআল্লাহ সহজেই বুঝতে পারবা। এরপরে আসে হচ্ছে কি হ্যালাইড যৌগ। হ্যালোজেন সমূহ কোন মৌলের সাথে যুক্ত হয়ে যে দ্বিমৌল, কথা ওইটাই দ্বিমৌল যৌগ উৎপন্ন করে তাদেরকে কি বলা হয়? হ্যালাইড বলে। যদিও এটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড, তো কমন নাম হিসাবে আমরা সোডিয়াম, যদি
সোডিয়াম যদি এরকম হতো তখন কিন্তু আমরা এটাকে কি বলতাম, সোডিয়াম হ্যালাইড বলতাম। যেখানে এক্স এর জায়গায় আমরা কি দিতে পারি, আমরা জানি হ্যালোজেন মৌলের সময় প্রতিনিধিত্বকারী কমন হিসেবে প্রকাশ করা হয় কি এক্স। এবার এক্স এর জায়গায় তুমি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো যে কোনো একটা কল্পনা করে নিতে পারো। তাহলে ক্লোরিন থাকলে কি সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম কি ব্রোমাইড, আয়োডাইড, অর্থাৎ হ্যালোজেন সমূহ কারোর সাথে যুক্ত হলে ওগুলো আমরা কি বলি, হ্যালাইড যৌগ বলি। এই যে আমরা কি বলতে পারি হাইড্রোজেন হ্যালাইড, এই যে হাইড্রোজেন হ্যালাইড, হাইড্রোজেন হ্যালাইডের মধ্যে কি হতে পারে, আবার তাদের স্পেসিফিক্যালি নাম থাকতে পারে হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড ইত্যাদি ইত্যাদি। তো হ্যালাইড জিনিসটা একদম সিম্পল, হ্যালোজেনের সাথে কেউ যুক্ত হলেই, হ্যাঁ যুক্ত হয়ে যদি দ্বিমূল যৌগ গঠন করে তখনই তাদেরকে আমরা কি বলবো, হ্যালাইড বলবো। এরপর হচ্ছে কি ধাতব হাইড্রাইড। এখানে বলা হয়েছে ধাতব মানে ধাতুর সাথে। তো আমরা কিন্তু জানি হাইড্রোজেনের দুইটা বৈশিষ্ট্য আছে, হাইড্রোজেন পজিটিভ চার্জও দেখায়, নেগেটিভ চার্জও দেখায়। অর্থাৎ হাইড্রোজেনের জারণ সংখ্যা কিন্তু জারণ সংখ্যা প্লাস মাইনাস ওয়ান, ম্যাক্সিমাম যৌগেই প্লাস ওয়ান। কিন্তু হাইড্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত হয়, যেমন এই যে সোডিয়াম, তখন কিন্তু সে মাইনাস ওয়ান যুক্ত হয়, তখন এটাকে আমরা কি বলবো, সোডিয়াম হাইড্রাইড। এই দেখো ক্যালসিয়ামের সাথে যখন যুক্ত হবে, সংকেত গঠন করবে, তখন এটাকে আমরা কি বলবো, ক্যালসিয়াম হাইড্রাইড। যেহেতু এটা যৌগমূলক না, সো এখানে ব্র্যাকেট দেওয়া দরকার নেই। ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়, তাহলে এখানে কি হবে, H+ যুক্ত হলে কি হবে, ম্যাগনেসিয়াম হাইড্রাইড। অর্থাৎ তোমার হচ্ছে কি হাইড্রোজেন যখন ধাতুর সাথে যুক্ত হবে তখন তার নেগেটিভ চার্জ প্রদর্শন করবে, সে অধাতুর ন্যায় কি করবে, আচরণ করবে। তো অধাতুর ন্যায় আচরণ করলে যে যৌগগুলো হবে, ওই যৌগগুলো একদম উচ্চারণ করা সহজ। প্রথমে ধাতুর নামটা উচ্চারণ করবা সোডিয়াম, তারপর উচ্চারণ করবা কি হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এইভাবে যত প্রকার ধাতুই আসুক না কেন সংকেত গঠন করে জাস্ট খালি কি হাইড্রাইড ওয়ার্ডটা অ্যাড করলেই হয়ে যাবে। তো আশা করি যে অক্সাইড, হ্যালাইড আর হাইড্রাইড এই বিষয়গুলো তোমরা সহজেই অনুধাবন করতে পারবা। তো আজকে এই পর্যন্তই রইল।